সাগর রনি হত্যা মামলা, কি পেয়েছেন আপনি বাধাগ্রস্তের জায়গাটাতে? র্যাব কখনো ইনভেস্টিগেশন এজেন্সি হিসেবে ইফিশিয়েন্টলি ডিল করার ক্ষেত্রে রিকগনাইজড কোনো বডির নাম না। তখন এভিডেন্সগুলো লাইভ ছিল, তখন আইডেন্টিফাই করা ছিল ইজিয়ার। কিছু ছেড়ে কিছু নিয়ে, কিছু দিয়ে কিছু নিয়ে, শেষ পর্যন্ত এটা যদি পারা যায় এটাই হবে বেস্ট সলিউশন। শৈশবের গুরুত্বপূর্ণ সময় যে বাবা মার টানাপোড়েনের কাছে গিয়েছে, দ্যাট ওয়াজ দি গ্রেট লস। বিচার মেনে নাও, যদি তোমার পক্ষে যায়, ইভেন তোমার আত্মীয় স্বজনের বিপক্ষেও যায়। মানুষ তো আল্লাহ নয়, ঈশ্বর নয়, খোদা নয়, সে তো তার থার্ড অ্যাঙ্গেলিক আই দিয়ে বিচার করতে পারবে না। সবচাইতে আলোচিত মামলা হিসেবে আমরা সাংবাদিকরা যেটা মনে করি সাগর রনি হত্যা মামলা, যে মামলা অনেকবার পিছিয়েছে এবং আপনি বলেছেন যে কিছু ইঙ্গিত আছে অতীতে তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হয়েছে। কি পেয়েছেন আপনি বাধাগ্রস্তের জায়গাটাতে? প্রথম বাধাগ্রস্ত করা হয়েছিল, এই মামলাটাকে তদন্তের জন্য র্যাবের কাছে ট্রান্সফার করা হয়েছিল। র্যাব ওয়াজ নট কনস্টিটিউটেড ফর ইনভেস্টিগেশন। দ্য র্যাব ইটসেলফ ইজ অ্যান ইমপ্লিমেন্টেশন মেকানিজম ফোর্স। র্যাব কখনো ইনভেস্টিগেশন এজেন্সি হিসেবে ইফিশিয়েন্টলি ডিল করার ক্ষেত্রে রিকগনাইজড কোনো বডির নাম না। বাংলাদেশে আছে দুটো বডি, একটা হলো সিআইডি, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, আর একটা আছে হলো পুলিশের মধ্যে পিবিআই, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এরাই স্পেসিফিক্যালি ডিজাইন অ্যান্ড ডেজিগনেটেড ফর কন্ডাক্টিং কমপ্লেক্স ইনভেস্টিগেশন। র্যাবের কাছে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল তখন একটা রিট পিটিশনের মাধ্যমে। রিট পিটিশনটা হয়েছিল তখন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, যে জজ সাহেব সে আদেশ দিয়েছিলেন, তিনি এখন কারাগারে আছেন। ফলে আমি মনে করি ওই যে প্রাথমিকভাবে এটাকে ডাইভার্ট করা হলো, তখন এভিডেন্সগুলো লাইভ ছিল, তখন আইডেন্টিফাই করা ছিল ইজিয়ার। আলামত জোগাড় করা ছিল, মোর পসিবল আলামত তখন লাইভ ছিল। কোন দরজা দিয়ে বের হয়েছে, কোন জানালা কাটা ছিল, ডিএনএ আছে কিনা, ডিএনএর ছাপ কোথায় পাওয়া যায়, কি করে দুজন মানুষকে ওখানে দেখা গিয়েছিল, তাদেরকে কি করে আইডেন্টিফাই করতে হবে, এই জিনিসগুলো তখন ছিল খুব ইজিয়ার। কিন্তু আজ 12-13 বছর পর ইট বিকামস রিয়েলি ডিফিকাল্ট ফর ইনভেস্টিগেটিং এজেন্সিজ টু ফাইন্ড আউট এক্সাক্ট এভিডেন্সেস। বাট হাউএভার এই সরকার আসার পরে যে টাস্ক ফোর্স গঠিত হয়েছে, দে আর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাট দ্য সেম টাইম এফিশিয়েন্ট অফিসার্স টেকেন ফ্রম ডিফারেন্ট ফোর্সেস, যেখানে সিআইডির লোক আছে, যেখানে পিবিআইয়ের লোক আছে, যেখানে আদার এজেন্সিজের লোক আছে। তারা চেষ্টা করছে, দুইজন মানুষকে আইডেন্টিফাই করেছে ইনভেস্টিগেশনের সাথে, আমি তাদের নাম বলছি না, সেই করে তারা ডিএনএ টেস্ট করে স্যাম্পলিং মেলানোর চেষ্টা করছে। একটা ডিফিকাল্টি এখানে আছে, যেহেতু 12-13 বছর পার হয়ে গেছে, আলামতগুলোর সঙ্গে প্রপারলি রিলেট করা যায় না। সো দিস ইজ এ ডিফিকাল্ট পার্ট। বাট হাউএভার দুটো সায়েন্টিফিক এভিডেন্সের ভিত্তিতে এখানে স্ক্রিনিং করা হচ্ছে। যদি এখানে কিছু এসে যায় তাহলে দ্যাট উইল বি রিয়েলি গুড ওয়ার্ক, ডিটারমিনিং ওয়ার্ক, এক্সক্লুসিভ ওয়ার্ক। কিন্তু আপনারা কি কোনো গুরুত্বপূর্ণ তথ্য এই নতুন তদন্ত করতে গিয়ে পেয়েছেন যেটা খুবই চমকপ্রদ? ইট ইজ ডিফিকাল্ট টু এক্সপ্লোর এট দিস স্টেজ। শিশির মনির, আরেকটা বিষয়ে যেতে চাই। আপনি আরেকটি মামলা লড়েছেন, যে মামলাটিতে একজন জাপানি ভদ্রমহিলা, তার হাজব্যান্ড এবং তাদের বাচ্চাদের নিয়ে আইনজীবী, তো ধরেন আমরা এটা বলি যে আইন ব্যবসা, সে যে ক্লায়েন্ট হিসাবে যার মামলা সে লড়ে তার হয়েই কথা বলে। কিন্তু এই যে পারিবারিক মামলাগুলো লড়তে গিয়ে সেখানে তো অনেক ধরনের মানবিকতার জায়গা থাকে, অনেক সম্পর্কের বিষয় থাকে। আপনারা কি কোনো টানাপোড়েনে পড়েন কিনা? পেশার চাইতে মানবিকতা অনেক সময় বড় হয়ে দাঁড়ায় কিনা? মাঝে মাঝে দাঁড়ায়। আমরা তো পারিবারিক বিষয়গুলো কিন্তু আমরা শেষ পর্যন্ত নিষ্পত্তি করার চেষ্টা করি, বসে শেয়ার করে, কিছু ছেড়ে কিছু নিয়ে, কিছু দিয়ে কিছু নিয়ে, শেষ পর্যন্ত এটা যদি পারা যায় এটাই হবে বেস্ট সলিউশন। কিন্তু কিছু প্র্যাকটিক্যাল ডিফিকাল্টিস থাকে যেখানে শেষ পর্যন্ত জোড়া লাগে না, আদালতকেই হস্তক্ষেপ করতে হয়। যেহেতু পারিবারিক ম্যাটার, পরিবারও সবসময় আমাদের দেশের আইনও উৎসাহিত করে ডিসপিউট রেজলিউশন বলে এটাকে, অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, আউট অফ কোর্ট সেটেলমেন্ট, উইদাউট কোর্ট অর্ডার। এই মামলায় আমরা অনেক চেষ্টা করেছিলাম, অনেকবার, অনেক সময় বসে কথা বলে, কিন্তু তাদের সম্পর্কের লেভেল ওয়াজ সাচ বিটার যেটা ইম্পসিবল ছিল টু কাম ইনটু এ কমন কনক্লুশন। কিন্তু ডেফিনেটলি এই ধরনের ডিকটমি কাজ করে, এই ধরনের ইনডিসিশন কাজ করে, এই ধরনের ইমোশনাল অনেকটা বলবো ব্ল্যাকমেইলিং কাজ করে, এবং ইমোশনাল ইনফ্লুয়েন্স কাজ করে, সামটাইমস ইমোশনাল ইন্টেলিজেন্সও কাজ করে। এবং সব কিছু মিলিয়ে আইনের বাইরে চেষ্টা করি আমরা how to solve it out of the court. But there are some issues
যেগুলো শেষ পর্যন্ত পারা যায় না। এই মামলা চালাতে গিয়ে আপনি কি কখনো ইমোশনাল হয়েছেন কোনো টপিকের উপরে, যে এটা যদি আরেকটু এরকম হতো তাহলে বোধহয় ভালোই হতো, বা আপনি চেষ্টা করেছেন কিন্তু পারেননি? আমি এখানে যেটা দেখার চেষ্টা করেছিলাম শেষ পর্যন্ত, যে বাবা এবং মা যেহেতু মিলতে পারছেন না, হিউজ ডিফারেন্স, সেজন্য এখানে বাবা মার ইচ্ছার বাইরে গিয়ে শিশুদের ইন্টারেস্টটা দেখাই ছিল মূল পারপাস। কি করে তাদের লেখাপড়া, কি করে তাদের আপব্রিঙ্গিং, কি করে তাদের পরিবেশ, কি করে তিনজন মেয়ে একসাথে থাকতে পারে, কি করে এক বোন আরেক বোনকে সহযোগিতা করতে পারে, কি করে তাদের মধ্যে পড়াশোনার এনভায়রনমেন্টটা টু দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেতে পারে, এনভায়রনমেন্টটা কী করে তারা এনশিওর করতে পারে, দ্যাট ওয়াজ মাই প্রাইমারি টার্গেট। যদিও অনেকে এই ব্যাপারে আমাকে অনেক ফিডব্যাক দিয়েছেন, কেউ ভালো দিয়েছেন, কেউ খারাপ দিয়েছেন, কিন্তু এগুলো বলে শেষ করা যাবে না, কারণ বাইরে থেকে এগুলো বোঝা যায় না। ভিতরের এই কেমিস্ট্রিটা বাইরে থেকে যে বা যারা কমেন্ট করেন, মন্তব্য করেন, তারা জানেন না। এই জন্য আমি দর্শককেও দোষী না, এই জন্য যে টোটাল ইনফরমেশন তো তাদের কাছে নাই। সো এখানে ইম্পর্টেন্ট ইস্যুটা থাকে এই বাচ্চাগুলোর যে ব্রিলিয়েন্স, আনপ্যারালাল, আনপ্রেডিক্টেবল, এবং তাদের এই ব্রিলিয়েন্সটা যে নষ্ট হয়েছে, শৈশবের গুরুত্বপূর্ণ সময় যে বাবা মার টানাপোড়েনের কাছে গিয়েছে, দ্যাট ওয়াজ দি গ্রেট লস। ডেসপাইট হ্যাভিং বাবা মার টানাটানি, এর বাইরেও ওই শিশুদের ওয়েলফেয়ারটা দেখাই ছিল আমার মূল পারপাস। কতটুকু করতে পেরেছি আর কতটুকু শেষ পর্যন্ত হয়েছে, সেই বিচারের ভার তাদের উপরেই থাকবে। আবরার ফাহাদ হত্যা মামলা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল, কিন্তু মজার বিষয় হয়েছে যে আবরার ফাহাদ হত্যা মামলায় আপনি আসামি পক্ষের আইনজীবী হয়েছেন। এটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। সেই সমালোচনার প্রেক্ষিতে আপনি আবার সেই মামলা থেকে নিজেকে সরিয়েও নিয়েছেন। কিন্তু কেন এমনটি হলো, যেখানে আপনার পছন্দের লোকজনের আপনাকে সমালোচনা করতে হলো? করতেই পারে। দেখেন, আইন পেশাটা আলোচনা সমালোচনার উপর নির্ভরশীল না। আইন পেশাটা কেন আমরা আইনজীবী, টু লুক ইন টু দ্য ম্যাটার অবজেক্টিভলি। এটা আপনার পক্ষেও যেতে পারে, বিপক্ষেও যেতে পারে। বিচার কি? বিচার মেনে নাও, যদি তোমার পক্ষে যায়, ইভেন তোমার আত্মীয় স্বজনের বিপক্ষেও যায়, তারপরেও বিচারকে মেনে নাও। ন্যায় বিচার কিন্তু এরকমই। খালি চোখে আপনি ন্যায় বিচার দেখতে পারবেন না। এই ন্যায় বিচার করার সিস্টেম কি? ন্যায় বিচার করার সিস্টেম হলো এভিডেন্সেস, ডকুমেন্টস। মানুষ তো আল্লাহ নয়, ঈশ্বর নয়, খোদা নয়। সে তো তার থার্ড অ্যাঙ্গেলিং আই দিয়ে বিচার করতে পারবে না। তার সামনে সাবত দরকার। সাবতের বাইরে গিয়ে তো বিচার করা পসিবল না। আমি যে কয়জনের পক্ষে এখানে ওকালতনামা দায়ের করেছিলাম, হাইকোর্টে আর্গুমেন্টও করেছি আমি একদিন, আমার কাছে মনে হয়েছে যে পরিমাণ সাজা এদেরকে দেওয়া হয়েছে, যেভাবে দেওয়া হয়েছে, যে ধরনের এভিডেন্সের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে, দ্যাট ওয়াজ নট প্রপার। ইমোশনাল বিচার হয় আমাদের দেশে, মিডিয়া ট্রায়ালের কারণে হয়। বেশ কিছু ক্ষেত্রে হয়েছে। এটা নুসরাতের ক্ষেত্রে হয়েছে, আমাদের দেশে ইকরাম হত্যার ক্ষেত্রে হয়েছে। আমি মনে করি আবরার হত্যার মামলার ক্ষেত্রেও কিছু ইমোশনাল বিচার হয়েছে। সবার ক্ষেত্রে বলছি না আমি, কিছু কিছু ক্ষেত্রে ইমোশনাল বিচার হয়েছে। আমাদের দেশের নিম্ন আদালতের বিচারকদের এত বড় মিডিয়া বার্ডেন সামলানোর নার্ভাস সিস্টেম অনেকেরই থাকে না। যখন হিউজ প্রেশার আমরা দেওয়া শুরু করি, তখন এভরিডেজ বিজনেস বিকাম এ ভেরি বার্ডেনসাম বিজনেস ফর এ জাজ লাইক এন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ or a district judge or a session judge. Difficult.